সবাই আমি তো দেখতেছি কে হাততালি দিতেছে না। ক্যামেরা একটু ধরেন তো এদিকে। সবাই হাততালি নিজের জন্য নিজের জন্য নিজের জন্য। আমার এতগুলি হাত থাকলে আমি এত জোরে দিতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা অনেক ভালো কাজ করেছেন। আপনাদের কাজের কিছু বর্ণনা দিতে চাই অনেক সংক্ষেপে। আপনারা ভালো কাজ করেছেন বলেই 2025 সালে আমাদের আরএফএল পরিবারে 20,000 অতিরিক্ত মানুষের কর্মসংস্থান হয়েছে। 20,000 এক বছরে। আমরা আগে 60,000 ছিলাম, 2025 সালে আমরা 80,000 হয়েছি। আমরা 80,000 মানুষের পরিবার। আপনারা ভালো কাজ করেছেন বলেই আমরা এক্সপোর্টে 80% গ্রোথ করেছি। 80%, 80। আপনারা ভালো কাজ করেছেন বলেই আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। সো এই যে ভালো ভালো কাজ করেছেন, আমরা ধন্যবাদ দিলাম, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ভালোর কি কোনো শেষ আছে? কথা বলতে হবে, কিন্তু ভালো করে শেষ আছে? ভালোর কোনো শেষ নাই। আমরা যদি ভালো হয়ে থাকি, আমরা একবার অনুধাবন করব, একবার ফিল করব, তারপর সে ভালোটাকে শক্তিতে রূপান্তর করব। খেয়াল করেন, একটা মানুষ যখন পাহাড়ের চূড়ায় উঠে, সর্বোচ্চ চূড়ায়, সে কিন্তু একবার ওই চূড়ায় উঠতে পারে না। ধাপে 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 উঠে। যত বেশি উঠে তত বেশি তার মনে শক্তি সঞ্চয় হয়, তার দেহেও শক্তি সঞ্চয় হয়। কারণ লাস্টের দিকে উঠতে গেলে তার অনেক শক্তি লাগে। এই যে আমরা ধাপে ধাপে যে উঠছি, আমরা কিন্তু শক্তি সঞ্চয় করছি, আমরা ইউনাইটেড হচ্ছি ভালোর জন্য। এবং দেখবেন একদিন সত্যি সত্যি আমরা পাহাড়ের চূড়ায় উঠব। সেই পাহাড়ের চূড়ায়, ছোট্ট একটা চূড়ায় ইতিমধ্যে আমরা উঠেছি। আমরা বলতে পারি গর্বের সাথে, এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরএফএল। শ্রেষ্ঠ। এই মুহূর্তে 20 কোটি মানুষের পছন্দের ব্র্যান্ডের নাম হচ্ছে আরএফএল। এটা আমার কথা না, এটা একটা প্রতিষ্ঠান আছে, ব্র্যান্ড ফোরাম। তারা গবেষণা করে দেখেছে যে আমরা কনজিউমার গুডসে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড। 20 কোটি মানুষের অন্তরের ব্র্যান্ড হচ্ছে আরএফএল। এইভাবে আমরা আরএফএলকে তিল তিল করে এমন একটা জায়গায় নিয়ে যাব, আমাদের আর কোনো পরিচিতি দিতে হবে না। আমরা খালি বলবো আমরা আরএফএল, রাইট? আমরা সেই জায়গায় তিলে তিলে পৌঁছে যাচ্ছি। কাজে ভালোর শেষ নাই। এইটা আমরা কেবল বাংলাদেশ জয় করেছি। বাংলাদেশ জয় করেছি, পৃথিবীর 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক দিয়ে আমরা বাংলাদেশ জয় করেছি। এখন আমরা কি জয় করব? পৃথিবী, বিশ্ব। সম্ভব? আপনাদের সাহস দেই কেমনে সম্ভব। চায়না এখন বিশ্ব অর্থনীতিতে নাম্বার 1, বিশ্ব শক্তিতে না, অর্থনীতিতে নাম্বার 1। এই চায়না আমরা যাওয়া শুরু করেছি গত 30 বছর যাবত। আমি, আমাদের চেয়ারম্যান, আমরা যারা সিনিয়র আছি তারা 30 বছর যাবত আমরা চায়নাকে, আজ থেকে 30 বছর আগে চায়না মানুষকে ভিক্ষা করতে দেখেছি এয়ারপোর্টের সামনে। 30 বছর আগে ভিক্ষা করতে দেখেছি। আর আমাদের দেশে এখনো ভিক্ষুক আছে। তারপর আমরা চাইলে কিন্তু 10-20 বছর পরে আমাদের দেশে কিন্তু ভিক্ষুক থাকবে না, ইনশাআল্লাহ। ভিক্ষুক না থাকা মানে একটা অর্থনৈতিক সক্ষমতা, একটা যে আমাদের কোনো ভিক্ষুক নাই। এবং শুধু ভিক্ষুক থাকবেই না, আমরা যারা আজকে কাজ করে কোম্পানিকে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা এক সময় একটা ভালো অবস্থানে থাকবো, চায়নার মতো, পৃথিবীর উন্নত দেশের মতো। আমরা পারবো। এই জন্য বলছি, আমরা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। পৃথিবীতে এখন পর্যন্ত যা যা ভালো সৃষ্টি হয়েছে, তার সব কিছু সৃষ্টি হয়েছে মানুষের দ্বারা। একমত? কোনো যন্ত্রের দ্বারা না, কোনো রোবটের দ্বারা না, কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা না, সব কিছু সৃষ্টি হয়েছে মানুষের দ্বারা। আমরা যদি 8ম হই পৃথিবীতে, কেন আমরা অর্থনীতিতে, রাজনীতিতে, শক্তিতে পিছিয়ে থাকবো? কেন আমরা 8ম হব না? জনসংখ্যার দিক দিয়ে তো ধরেন আমেরিকা হচ্ছে পৃথিবীর 3য় না চতুর্থ বা 5ম। তারা যদি 1 নাম্বার হইতে পারে, আমরা কেন পারবো না? আমরাও পারবো। আমি তো প্রথম হতে চাচ্ছি না, আমি প্রথম 10টা দেশের মধ্যে একটা দেশ হতে চাচ্ছি, এবং সেটা সম্ভব। এখন বলতে পারেন স্যার চায়না কেমনে চায়না হয়েছে? খুব সহজ। চায়না হয়েছে, চায়নার মানুষ
তার নিজের জন্য প্রথম উৎপাদন করেছে সবকিছু, নিজেদের খাওয়া পড়ার জন্য সবকিছু তারা নিজেরা প্রথম উৎপাদন করেছে। তারা প্রথম আমদানি বন্ধ করেছে। কি করেছে? আমদানি বন্ধ করেছে। দেখেন আমাদের সাথে মিলে যাবে। আমরাও বাংলাদেশ RFL আমরা আমদানি বন্ধ করব, অলরেডি করেছি। আমরা নিজের টিভি নিজে বানাবো, নিজের ফ্রিজ নিজে বানাবো, নিজের কেটলি নিজে বানাবো, নিজের সব কিছু আমরা নিজেরা বানাবো, বানানো শুরু করেছি। আর কেউ বানাক বা না বানাক, আমরা RFL বানাবো। যার ফলে দেখবেন কেউ আমাদের মতো A to Z সবকিছু বানাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বানাচ্ছি। কেন? আমদানি বন্ধ করতে চাই আমরা। রেডিমেড কোনো পণ্য আমদানি করব না। আমার সাথে সবাই বলেন, লাস্টে না শব্দটা সবাই একসাথে বলবো, ঠিক আছে? আমরা রেডিমেড কোনো পণ্য আমদানি করব না, ঠিক আছে? আমদানি করব না। দেন আমরা আমাদের উৎপাদন করলাম। এবার কি করতে হবে? চায়না বড় হয়েছে কিভাবে? রপ্তানি করে। রপ্তানি, তারা যা বানায় তার সব কিছুই চিন্তা করে তারা রপ্তানি করবে। এমন রপ্তানি করেছে, একদম রপ্তানি ঠেলা আমেরিকাকে সয়লাভ করে দিয়েছে পণ্য রপ্তানি করে। সারা পৃথিবীকে পঙ্গু বানিয়ে দিয়েছে, সারা পৃথিবীর উৎপাদন বন্ধ করে দিয়েছে। এত পরিমাণ রপ্তানি চায়না করেছে এবং করছে। এখন সবাই টনক নড়ছে। এখন আমেরিকা বলে আমার দেশে পাঠিয়ে হলে ডিউটি বেশি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। অলরেডি কিন্তু চায়না কিন্তু পৃথিবী ব্লক করা শুরু করেছে। বাট আমরা একটা ছোট্ট দেশ, দরিদ্র দেশ, আমরা রপ্তানি করলে কিন্তু পৃথিবীর সমস্ত দরজা খোলা। আমরা রপ্তানি করব। কাজে যে সকল ভাই বোনেরা আপনারা নিজেরা রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করছেন, সুন্দর মানের পণ্য উৎপাদন করছেন, আমরা এক্সপোর্ট করতে পারছি, তাদের জন্য একটা জোরে হাততালি। যাদের জোরে হাততালি। আপনারা জানেন আমরা ফুটওয়্যার রপ্তানি করছি, আমরা লাগেজ রপ্তানি করছি, আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট রপ্তানি করছি, রাইট? অনেক প্রোডাক্ট আমরা রপ্তানি করা শুরু করেছি, কিন্তু সব প্রোডাক্ট এখনো রপ্তানি করতে পারি নাই। সব প্রোডাক্ট এখনো রপ্তানি করতে পারি নাই। আমরা একটা প্রতিজ্ঞা করব, আমরা যাই বানাবো তা সুন্দর মতো বানাবো, বানিয়ে দেশের চাহিদা পূরণ করে আমরা সবাই সব পণ্য রপ্তানি করব। সব শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, ব্যবসার নেতাকে জিজ্ঞাসা করবেন, স্যার আমাদের পণ্য কি রপ্তানি হয়? বলে হয় না। স্যার আমাদের কি করতে হবে, কি করলে আপনি রপ্তানি করতে পারবেন সেটা বলেন। এই যে আমাদের লিফট আছে, লিফট এক সময় মনে করতাম লিফট না জানি প্লেন বানানো হচ্ছে কঠিন, বিশ্বাস করেন। যার ফলে গত 30 বছর যাবত আমরা খালি লিফট আমদানি করতাম আর বেচতাম। এখন আমরা বাঙালিরা চেষ্টা করছি আমরা লিফট কেন বানাতে পারবো না। এই যে ড্রোন দেখতেছে উঠতেছে, এইটাও দেখবেন সামনে বছর বানায় ফেলবো, ঠিক আছে? আমাদের ড্রোন এখানে উড়বে RFL লাগাইয়া, ঠিক আছে? সো ইতিমধ্যে লিফট বানানো শুরু করেছি আমরা। সো কোনো পণ্যই আমাদের কাছে, বাঙালির কাছে কোনো কঠিন না। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের বুদ্ধি অনেক বেশি। আমরা সব বানাবো, সব রপ্তানি করব। এইভাবে আমরা আমাদের দেশকে, আমাদের কোম্পানিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এইটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা লাগবে, আপনার মনের ভিতর ক্ষুধা লাগবে, ক্ষুধা। আপনি অল্পতে তুষ্ট হইলে হবে না, অল্পতে সন্তুষ্ট হইলে হবে না। আপনার চাই, যত বেশি চাবেন তত বেশি পাবেন। কেন এই কথাটা বলছি যে ব্যাখ্যা করি। ধরেন বাংলাদেশ ব্যাংক যত টাকা ছাপিয়েছে, এই টাকা কোথায় আছে? মানুষের কাছে, তাই না? কিছু ব্যাংক আর কিছু মানুষের কাছে। মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করি, ভালো মানুষ, খারাপ মানুষ, টাকা কার কাছে বেশি আছে বলেন? এখন খারাপ মানুষের হাতে বেশি আছে। খারাপ মানুষের কাছে যখন টাকা থাকবে, সে কি কাজে ব্যয় করবে? খারাপ কাজে। খারাপ কাজে, এই জন্য সে খারাপ। আর ভালো মানুষের টাকা কি কাজে ব্যয় করবে? ভালো কাজে। ভালো কাজে। কিন্তু আপনার কাছে তো টাকা নাই, এই জন্য আমাদের দেশে কোনো ভালো কাজ হয় না, কারণ ভালো টাকা তো ভালো মানুষের কাছে নাই, টাকা চলে গেছে খারাপ মানুষের কাছে। দোষটা কার? খারাপ মানুষের না ভালো মানুষের? ভালো মানুষের। দোষ কার? ভালো মানুষের না খারাপ মানুষের? ভালো মানুষের। দুইজনের সমান। কারণ যখন খারাপ মানুষ টাকা নিয়ে যাচ্ছে, সে তার বাংলাদেশে ব্যাংকের চাবি খুলে তো নেয় নাই, সে পরিশ্রম করে নিয়েছে, তার অফুরন্ত চাহিদা থেকে নিয়েছে।
আপনার তো চাহিদা নাই, আপনি তো অল্পই দুষ্ট। 15,000 টাকা বেতন 25,000 টাকা হইলেই আপনি ফুর্তি। এবার আগে অফিসে আসতেন 6 দিন, এখন আসেন 4 দিন, 2 দিন তারা সপ্তাহে ছুটি লাগে। ঈদ আগে ছুটি কাটতেন 4 দিন, এখন 8 দিন, কারণ আপনার পয়সা হয়েছে। ঠিক না? আপনারা ভালো হবে না। চোর দেখবেন ভোর হওয়ার আগ পর্যন্ত যত পারে সব খালি চুরি করে, ওরা ক্লান্তি নাই, ও পাইলে খালি চুরি করে। আর ভালো মানুষের ক্লান্তি হচ্ছে না, অনেক পেয়ে গেছি আর লাগবে না, এই জন্য টাকাগুলি সব চলে গেছে খারাপ মানুষের কাছে। প্রত্যেকটা ভাই বোনকে আমি রিকোয়েস্ট করবো বিনয়ের সাথে, আসেন আমরা সৎভাবে আমরা অর্থটা উপার্জন করার চেষ্টা করি, যত পারি সৎভাবে, যত পারি তত উপার্জন করবো আমরা। কারণ আমরা ভালো মানুষ, আমরা ভালো পরিবারে বড় হচ্ছি, আমরা আরএফএল পরিবারে বড় হচ্ছি, আমরা একটা সুশিক্ষিত একটা ব্যবসায়িক পরিবারে আমরা বড় হচ্ছি। টাকাটা আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আমাদের কোম্পানির কাছে না, আপনাদের কাছে আসলে চলবে, কারণ আপনারা ভালো মানুষ। ঠিক আছে? সো অর্থ উপার্জন করার চেষ্টা করেন। এখন এর মধ্যে আমাদের মধ্যে আবার কিছু ধার্মিক মানুষ আছে, অতি ধার্মিক। তারা ভাবে স্যার আপনি কিন্তু আমাদের লোভের মধ্যে ফেলে দিতেছেন, এটা তো লোভ। এটা লোভ না ভাইয়া। যেই সম্পদ উপার্জন করে আপনি খালি নিজে 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 খাবেন, সেটাকে লোভ বলে, পাপ বলে। দেখবেন যারা খারাপ মানুষ অবৈধভাবে টাকা উপার্জন করে, সে একটা আলিশান বাড়ি বানাবে, আলিশান। সব আলিশান বাড়ি হলে কিন্তু খারাপ বলতেছে না, বলছে খারাপ মানুষ কি করবে, তার ভোগ বিলাস আরাম আয়াস করবে। পত্র পত্রিকা দেখবেন অমুক নেতা এত কোটি টাকা মেনে নিয়ে সিঙ্গাপুরে জুয়া খেলতেছে। ঠিক আছে? সো আমরা কিন্তু তা না, আমরা টাকার উপার্জন করে আমার নিজের পেট ভরবো, যতটুকু না হইলে মরে যাব ততটুকু, বেশি খাবো না, বেশি খালি আবার ডায়াবেটিক হবে। আমরা ততটুকু ভালো পরিবেশে থাকবো যতটুকু আশরাফুল মুখলুকাত সৃষ্টির সেরা প্রাণীকে থাকতে হয়। রাতে আমি ঘুমাই, মাথার উপর একটা ফ্যান ঘুরে না, এটা কি জীবন হইল? আমি একটা ম্যানেজার মানুষ, আমার বাসায় এসি নাই, 45 সেন্টিগ্রেড তাপমাত্রা, আমি ঘুমাইতে পারি না রাতে 6 ঘন্টা, এটা কি আমার পাওনা না? আমার তো 6 ঘন্টা খুব পাওনা একটা সারা ভালো পরিবেশে, সেই জিনিসটা আমার নাই। আমাদের কিন্তু মানুষ হিসেবে বসবাস করার যেটুকু থাকা উচিত ছিল আমাদের কাছে সেটুকু নাই, তাতেই আমরা খুশি। কেন ভাইয়া? এই খুশি থাকা যাবে না, একটু পরিশ্রম করতে হবে, আমাদের দেখানো পথে আপনাকে হাঁটতে হবে। আমরা একটা বড় কোম্পানি হয়েছি, আমরা চাইলে তো আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা চাইলে তো এখন আরামায়েশ করতে পারি, বাংলাদেশের সর্ববৃহৎ কোম্পানি আমরা আরামায়েশ করতে পারি, আমরা তো করছি না। কাজে আসেন ভাই বোনেরা, আমরাও আরাম করব না যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে একটা সচ্ছলতা না আসবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সব টাকা ভালো মানুষের কাছে না আসবে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমাদের কাছে আসবে কি হবে? উপর থেকে? আল্লাহ কোথায় থাকে? পরিশ্রমের মাধ্যমে আসবে। জানি না। রিজিক কিন্তু উপর থেকে পড়বে না। রিজিকে কি লাগে? রিজিকের একটা, আমাদের কাছে রিজিক আসার জন্য একটা মাধ্যম লাগে, ইল্লা লাগে, ইল্লা। একমত না? রিজিকের মাধ্যম বা ইল্লা লাগে। আমাদের এই মুহূর্তে আমাদের জীবন ধারণ, যারা আমরা আরএফএল পরিবার আছি, আমাদের ইল্লা হচ্ছে আমাদের আরএফএল কোম্পানি, আমাদের ম্যানেজমেন্ট যারা এই কোম্পানিকে চালাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, আজ থেকে প্রায় 44 বছর আগে একজন মেজর জেনারেল আর্মি থেকে রিটায়ার্ড হয়ে আরাম আয়েশে জীবন না কাটিয়ে উনি রিজিকের মেলা মিলালেন, যার নাম আরএফএল। সেই ভদ্রলোক প্রায় 30 বছর কাজ করে উনি পরলোকে চলে গেলেন সব কিছু রেখে, কারণ রিজিকের মাধ্যম তো আল্লাহর, উনি ছিল একটা ইল্লা, উনি চলে গেছেন। এখন আমাদের রিজিকের মাধ্যম মিলাচ্ছে হচ্ছে জনাব আহসান খান চৌধুরী, আমাদের সিইও এবং চেয়ারম্যান। উনি 18 ঘন্টা পরিশ্রম করে বছরে 365 দিন গত 32 বছর যাবৎ বাবার সাথে একসাথে কাজ করে এই প্রাণ আরএফএলকে রিজিকের মাধ্যম হিসেবে বাঁচিয়ে রেখেছেন। একসময় সময় হইলে উনিও চলে যাবেন, কিন্তু আল্লাহ প্রদত্ত এই রিজিকের মাধ্যম চলে যাবে না। আমরা যারা রিজিক করে খাবো তাদের জন্য সব রেখে যাবেন। কাজে আসেন আজকে এই দিনে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন উনি যে রিজিকের মাধ্যমটা দিয়েছে আমাদেরকে,
সেই মাধ্যম যেন বেঁচে থাকে। কাউকে না কাউকে কোনো না কোনো জিনিস পরিচালনা করতে হয়। আমাদের বর্তমান সিও জনাব আহসান খান চৌধুরী এবং তার পরিবার যারা দিন রাত 24 ঘন্টা মিলে এই মেলাটা সুন্দর মতো মিলে রেখেছে আমাদের রিজিকের জন্য, তাদের জন্য অন্তরস্থিত দোয়া করবেন। আর যিনি 44 বছর আগে এই মেলা মিলিয়ে দিয়েছিলেন একদিন, তিনিও পরকালে চলে গেছেন, তার আত্মার জন্য দোয়া করবেন। এই যে এত কথা বললাম, কোনো কথাই আপনি শুনবেন না যদি আপনার ব্যক্তিগত লাভ না থাকে, এটা আমি জানি। কারণ আপনি একটা কর্মচারী, আমি একটা কর্মচারী কোম্পানির, আমি আছি এখানে প্রায় 30 বছর যাবত। সো আমাদের কি কি ভালো হবে, আমি আরএফএল এর প্রধান হিসেবে বলতে চাই, প্রথমত চাকরি। এই ভালো পরিবেশে ভালো পরিবারে আপনার চাকরিটা যদি আপনি নিজে না হারাতে চান, এই চাকরিটা যাবে না। এর প্রথম নিরাপত্তা, এই চাকরিটা যাবে না। কেউ সকালবেলা উঠে এসে বলবে ভাই আপনার লাগবে না, এমন হবে না যদি আপনি করতে চান। আর যদি আপনি অলসতা করেন, যদি চুরি করেন, যদি মিথ্যা বলেন, তাহলে আবার চাকরিটা থাকবে না। আমরা সৎভাবে পরিশ্রম করে যদি আমরা উপার্জন করতে চাই, যতদিন আপনার সক্ষমতা আছে ততদিন আপনার চাকরি আছে। আমি বলে গেলাম, গত 44 বছর যাবত আমরা প্রতি বছর কম আর বেশি মানুষের ইনক্রিমেন্ট দিয়েছি। আপনারা দোয়া করবেন, অন্তর থেকে চাবেন এই ইনক্রিমেন্টটা প্রত্যেক বছর অব্যাহত থাকবে যতদিন আমরা বাঁচা আছি, যত কোম্পানি বাঁচা আছে। বছরে 2টা ফেস্টিভ্যাল বোনাস, এটা চালু করেছে 44 বছর আগে, এখনো চলছে, ইনশাল্লাহ আগামী দিনও চলবে। এটা সব পেমেন্ট, সব ঘামের পয়সা আপনাকে যেইভাবে দেওয়ার কথা সেইভাবেই 44 বছর দিয়েছি, আগামী দিনেও দিব ইনশাল্লাহ। 1 তারিখে বেতন আর বোনাসটা উৎসবের আগে। এইভাবে যা যা আপনি প্রাপ্য হন তার সব কিছু আমরা আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। যেই ভালো মানুষের কথা বললাম, যে অর্থ উপার্জনের কথা বললাম, তার পথও আমরা দেখিয়ে দেব। লাস্ট একটা জিনিস দিব যেটা অত্যন্ত দামি, বা সমস্যা হচ্ছে যার বেশি দরকার এই দামি জিনিসটা সে কম পছন্দ করে। সেটার নাম কি? প্রমোশন, উপদেশ। উপদেশ। বলে স্যার এখন ছেড়ে দেন একটু জায়গা। উপদেশ সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ। যার সবচেয়ে বেশি লাগে সে সবচেয়ে কম পছন্দ করে, আর যার লাগে না সে আরো মনোযোগ দিয়ে শুনে দেখি আজকে স্যার কি বলে। আমি এটা আমার জীবনে প্রয়োগ করে আমি উপকার পেয়েছি, আজকে আবার স্যার বলবে, আমি আবার প্রয়োগ করবো, আমার উপকার পাবো। সো আমার উপদেশগুলো আপনি শুনতে হবে। বিগত দিনে দিয়েছি, আজকেও আপনাকে উপদেশগুলি দিব। প্রথম উপদেশ, নড়াচড়া করেন না। প্রথম উপদেশ, একজন সৎ পরিশ্রমী বুদ্ধিমান মানুষ হয়ে ওঠেন। জিনিসটা এত সহজ না। একজন সৎ, সবাই আমার সাথে সাথে বলেন, একজন সৎ সৎ পরিশ্রমী পরিশ্রমী বুদ্ধিমান মানুষ হব। বুদ্ধিমান মানুষ হব। এইটা যদি হন, আপনাকে আমি বললাম আপনার কোনোদিন ভাতের অভাব হবে না, গ্যারান্টি, কোনোদিনও না। এই যে আমরা প্রাইভেট প্রতিষ্ঠান চালাই, আমরা সকাল সন্ধ্যা হারিকেন দিয়ে বাতি দিয়ে আমরা সৎ মানুষ খুঁজি, সৎ মানুষ খুঁজি। বাট মানুষ মাত্রই কিন্তু সৎ হওয়ার কথা ছিল। আশরাফুল মুখলাকাত মানুষ মাত্রই সৎ হওয়ার কথা ছিল। মানুষের ধর্মই এইটা, মানুষ মিথ্যা কথা বলবে না, পরেরটা চুরি করবে না, ডাকাতি রাহাজানি করবে না, এটা কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তার মানুষে নাই এখন। এই জন্য আমি বলছি সৎ হন। পরিশ্রমী, ওই যে চোরের পরিশ্রম বললাম, যার অনেক টাকা দরকার, আমাকে সৎ পরিশ্রমী হইতে হবে, এর কোনো বিকল্প নাই। পৃথিবীতে কেউ কোনোদিন সফল হয় নাই পরিশ্রম ছাড়া। আপনাকে পরিশ্রম করতে হবে যদি নিজের ভালো চান, বৃদ্ধ বয়সে যদি একটু আরামায়েশে দিন কাটাতে চান। বুদ্ধিমত্তা হতে হবে, বুদ্ধিমান। বুদ্ধিমান আপনারা কি বুদ্ধিমান? বুদ্ধিমতী না, আপনারা কি বুদ্ধিমান? জোরে বলেন, আপনারা কি বুদ্ধিমান? আপনাদের কি একটা করে মাথা আছে? মাথা আছে?
কেউ বলে না, বুঝলাম না। মাথা মাথা আছে নাই কি? বলে বুদ্ধি, বুদ্ধিও আছে, বলেন আছে, বুদ্ধিও আছে, খালি নাই হচ্ছে বুদ্ধির প্রয়োগ। বিশ্বাস আর বুদ্ধির প্রয়োগটা নাই। আজকে থেকে বিশ্বাস করবেন, পুরুষের একটা মাথা, আমার একটা মাথা, এমডির একটা মাথা, আমার একটা মাথা। উনার মাথায় আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, আমার মাথাও দিয়েছে। উনি বুদ্ধি খাটিয়েছে, আমি খাটাই নাই, আজকের থেকে খাটাবো। সবাই খাটালে এমডি হয়ে যাবেন না, কিন্তু যা আছেন তার চেয়ে একটু